আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি আরিয়া আশরাফ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ঢাকার ২০ স্পটে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন। সুন্দরবন মার্কেটে চলছে অভিযান, ২৩০ দোকান উচ্ছেদে স্থগিতাদেশ, ব্যবসায়ীদের দাবি। অটোরিকশায় লোক ওঠানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র ইটনা, নিহত ২ জন। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ঢাকায় মাদক হাতে পেতে খুব একটা কষ্ট হয় না, কারণ মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানীর অন্তত ২০টি স্পটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদক। যেখানে সেখানে চলছে সেবনও। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেই যাচ্ছে তাদের অভিযান চলছে। তবে মাদক বিরোধী অভিযান ও অধিদপ্তরের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। বেলা ১২টা, রাজধানীর হাতিরঝিল এলাকা। মাদকের খোঁজে ছদ্মবেশে প্রতিবেদক। মিনিট দশকের মধ্যেই মিলল ইয়াবা। ৬০০? হ্যাঁ ভাই, দুইটা যা কইছেন। ঠিক আছে না? ঠিক আছে ভাই, ঠিক আছে। অহরহ হাত বদল হচ্ছে গাঁজাও। মাদক সেবীর ভাষ্য, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে বিক্রি হয় বিভিন্ন রকমের মাদক। এখানে থাকা সিসিটিভি ক্যামেরাকেও ভয় পায় না ক্রেতা বিক্রেতা। বিক্রি যারা করে তারা কি হাতে জিলের উপরে বসে থাকে? হাতে জিলের উপরে বসে থাকে। আপনি গেলে আপনি ডাকবো ভাই, ভাই কয়টা লাগবো। ব্রিজের নিচে বসা ওরা ওপেনলি ভাবে মাদক সেবন করে, ওপেন। ওখানে গন্ধ লেগে বসতে পারি না। মাদকে রমরমা মিরপুরের ঝুটপট্টি, মিল্লাত ক্যাম্প আর ভাসানটেক বস্তি। প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইনের বেচাকেনায় অতিষ্ঠ এলাকাবাসী। আমরা বলতে গেলে বাধা, আমরা কিছু কথা বলতে গেলে আমাদের মুখে চাপা দেয়। আধা ঘন্টা পরে দেখি ওরা আবার রাস্তা খারাপ হয়েছে। আধা ঘন্টাও লাগে না, টাকা টুকা দিয়ে আয়া পরে আয়া আমার উপর অত্যাচার করে। ভাটারার ফাঁসেরটেক এলাকার অবস্থা আরও খারাপ। বেচাকেনা তো বটেই, প্রকাশ্যে মাদক সেবনও হয় এখানে। মনে করেন টাকা নিয়ে আসবেন, আপনার বসায় রাখবে, বসা রাখার পরে টাকা দিবেন, সব কিছু পাবেন। অপরাধ বিশেষজ্ঞ মানতে রাজি নন। আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন এই অবস্থার কথা জানেন না, কারণ এটা অনেকটাই ওপেন সিক্রেট। পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, তারা জড়িত না থাকলে মাদকের বিস্তারটা এত সর্বব্যাপী হওয়ার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে? এর জুৎসই কোনো উত্তর নেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। পুলিশ বিভাগ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার সবাই একত্রে চেষ্টা করছে। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা চেষ্টা করছি। বন্ধ হচ্ছে না সেটা বলা যাবে না, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যথেষ্টভাবে। অভিযোগ রয়েছে, রাজধানীতে মাদক ব্যবসা করছে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য। মাদকের সহজলভ্যতায় ঝুঁকির মুখে আগামীর প্রজন্ম। বাড়ছে অপরাধ, সমাজ ভুগছে নিরাপত্তাহীনতায়। আসক্তি কেড়ে নিচ্ছে স্বাভাবিক জীবন আচরণ। তাই প্রশ্ন থেকেই যায় এ দায় কার? খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় দিনের মতো সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি। তবে ব্যবসায়ীদের দাবি, বেসমেন্টে ২৩০টি দোকান উচ্ছেদে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। উল্টো দিকে সিটি কর্পোরেশন বলছে, ব্যবসায়ীদের দাবি ঠিক নয়, অবৈধ দোকান ভাঙতে এখন আর কোনো বাধা নেই। সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের ব্যবসায়ী আমিনুল ইসলাম উচ্ছেদ শুরুর আগেই হাজির মার্কেটের সামনে। সঙ্গে এনেছেন উচ্চ আদালতের স্থগিতাদেশ। তার দাবি, অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ দেয়া বেজমেন্টের ২৩০টি দোকান উচ্ছেদ না করতে এই স্থগিতাদেশ। রিট নম্বর আছে 1477/2007। এটার স্টে অর্ডার মানে এখন পর্যন্ত বহাল আছে। উচ্ছেদ অভিযান চলার সময় দোকান না ভাঙতে নির্দেশ দিয়েছিল আদালত। সিটি কর্পোরেশনের আপিল শুনানিতে অবৈধ ও নকশা বহির্ভূত দোকান ভাঙার পক্ষেই রায় আসে। শনিবার তৃতীয় দিনের অভিযানে মার্কেটের দ্বিতীয় তলায় চলে অভিযান। এ সময় পুনর্বাসনের আবেদন করেন ব্যবসায়ীরা।
এরা কোন দেশের আইন মানে এক প্রশাসন এসে বরাদ্দ দিল, আর প্রশাসন এসে অবৈধ ঘোষণা করে ভেঙে দিল। মামলা করেও হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি, সে রায়টাও ম্যাজিস্ট্রেটে দেখাইছে, ম্যাজিস্ট্রেট এটাও মানায় নাই। হ্যাঁ, তিনি সবগুলো ভেঙে ফেলছে। এখন আমরা রাস্তা হাঁটে হেঁটে কাঁদতেছি, আর কি করব। এদিকে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলছেন, ব্যবসায়ীদের দাবি করা উচ্চ আদালতের স্থগিতাদেশের বিষয়টি ঠিক নয়, আর পুনর্বাসনের বিষয়টি ভেবে দেখছে কর্তৃপক্ষ। মহামান্য হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই। আমরা একটা স্টে অর্ডার গত বুধবারে ভ্যাকেট হয়েছে, এরপরে আমাদের কাছে আর কোনো মহামান্য আদালতের নির্দেশনা নেই। আমরা যদি মহামান্য আদালতের নির্দেশনা, অবশ্যই আমরা আদালতের নির্দেশ আমাদের শিরোধার্য, অবশ্যই আমরা আদালত যে কোনো ইনস্ট্রাকশন দিলে আমরা সাথে সাথে আদালতের নির্দেশনা মেনে পরবর্তী ব্যবস্থা নেব। সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে প্রায় 700 অবৈধ দোকান করা হয়েছে। 3 দিনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে 400 দোকান। কাজ পুরোপুরি শেষ হতে আরও 3-4 দিন লাগবে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কোলিকে ফোনে হুমকি দেয় অনুতপ্ত নন সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন বাহার। উল্টো বলছেন, সড়ক নির্মাণে ঘুষ পাননি বলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন কোলি। এই অত্যুত্বপূর্ণ আচরণে ক্ষুব্ধ পরিবেশবাদীরা চাইছেন এর বিরুদ্ধে ব্যবস্থা। কুমিল্লা শহরের অলিগলি এমনকি টঙের দোকান সর্বত্রই আলোচনায় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এলাকা ছাড়া করার হুমকির বিষয়টি। এ নিয়ে বিব্রত এলাকাবাসীরাও, অনেকেই ভয়ে কথা বলছেন না, আর যারা বলছেন তারাও তার বিপক্ষে নানা মন্তব্য করছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মকর্তাকে হুমকি ধমকি এমপি বাহারের জন্য নতুন কিছু নয়। নিজেরও ভয় লাগে কোন মামলাতে নিয়ে ধরে দেয়, এজন্য কথা বলতে পাই আমরা মুখ খুলতে পারতেছি না। কুমিল্লার যে পাহাড় নিয়ে আলোচনা, সেখানে গিয়ে দেখা গেল প্রায় 14 কিলোমিটার রাস্তা বানাতে কাটা হয়েছে 1,14,330 ঘনফুট পাহাড়। এতে বৃষ্টি হলে মাটি ধসে বন্ধ হয়ে যায় সড়ক, ভেঙে পড়ে গাছপালা। ভাঙ্গে হলে আর তুই গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে যায়, তুই আবার মানুষ কোবাই কাবাই তুই ক্লিয়ার করে। কি সরকারের থেকে অনুমোদন নিয়ে তারা করতেছে নাকি না নিয়ে করতেছে, ওইটা তো আসলে আমরা বলতে পারি না। আর এসব কারণেই পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা চেয়েছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। তাকে পাওয়া না গেলেও তার স্বামী জানালেন বিষয়টি নিয়ে বিব্রত হওয়ার কথা, আর এ বিষয়টি জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে। আমরা এর ভয় পাই না, কোনো সমস্যা নেই, কোনো আমাদের সমস্যা না, আমাদের কোনো সমস্যা করতে পারবে না ইনশাআল্লাহ। মানে আপনারা আইনি কোনো পদক্ষেপ না, আমরা এরকম উপরের কর্তৃপক্ষ আছে, এরা দেখবে। সরকারি কর্মকর্তাকে ফোনে হুমকি দিলেও একে ব্যক্তিগত বিষয় বলছেন কুমিল্লার জেলা প্রশাসক আর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অফিস। এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। এমপি যদি এটা বলে থাকেন, এগুলো তো আপনার ধরেন ফোনে বলেন, তো এগুলো তো আর লিখিত কোনো ডকুমেন্টস নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমার মন্ত্রণালয়ের সচিব আছেন, অধিদপ্তরের ডিজি আছেন, ওনারা যে সিদ্ধান্ত দিবেন সেটাই হবে। আমি কোনো মন্তব্য করবো না, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। ওটা তো জেলা প্রশাসনের কি আছে, জেলা প্রশাসনের কিছু নাই এটার সাথে। পাহাড় কাটা হলেও বিষয়টি আগে জানতেন না বলে জানিয়েছেন কুমিল্লা সড়ক বিভাগ। জানার পরপরই ব্যবস্থা নিয়েছেন বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। পাহাড় কাটা তো একটা ক্রাইম, ক্রিমিনাল অফেন্স। এখানে তো আপনার আগে পাহাড় কাটা হয়েছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমাদের এখানে এগুলি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। ইউনো সাহেব বললো যে এরকম পাহাড় কাটতেছে, পরে তো বন্ধ করে দিছিল এবং ওইটা নিয়ে একটা অ্যাকশন হচ্ছে এরকম না। যখন কাটছে তখন তো এটা আমাদের ইয়েতে ছিল না, নলেজে ছিল না, জানার সাথে সাথে তারপরে তো ওইটা মানে বন্ধ করা হয়েছে আর কি বিষয়টা। অভিযোগ নিয়ে কথা বলতে দিনভর চেষ্টার পরও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংসদ সদস্য বাহাউদ্দিন। মুঠোফোনে জানিয়েছেন হুমকি দিয়ে কোনো অপরাধ করেননি, অপরাধের প্রতিবাদ করেছেন মাত্র। কোনো সমস্যা নাই, এইসব নিউজের জন্য ভয় পাই না রে ভাই। নিয়ে তোমাদের বিরুদ্ধে মামলা হবে এবং এখানে তোমার 10 বছর জেল হবে। এর আগেই কন্ট্রাক্টরে ভয় দেখাইতে আছে, জেলে ফাটাই দিব, তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে এসো। জেলের সিদ্ধান্ত তো কোর্ট দেবে, তারা তো দিতে পারবে না, পারবে? আর বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নেতারা বলছেন পরিবেশ রক্ষায় নেওয়া সিদ্ধান্তে হুমকি পাওয়া কাম্য হতে পারে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যারা পরিবেশকে রক্ষা করতে যাবে তাদের উপরে যদি এরকম হুমকি আসে, এটা অবশ্যই আমার মনে হয় এটা আমাদের চিন্তা করা উচিত। কারো না কারো তো কিছু লাভজনক ব্যাপার থাকে, সেই লাভে আঘাত ঘটলেই তো আমরা আসলে ক্ষিপ্র হয়ে যাই। অভিযোগ উঠেছে পাহাড় কাটা বন্ধের সুপারিশ করায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে অফিসে তালা মেরে দেওয়ার
হুমকি দেন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। বলেন 15 দিনের মধ্যে কুমিল্লা ছাড়তে হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগী নেতাকর্মীদের রাজনীতিতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে খেলাধুলা করার পরামর্শও দেন ওবায়দুল কাদের। যারা অনৈতিক চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না। বয়কট করতে হবে দুর্নীতিবাজ, নারী অবমাননাকারী দখলবাজদের। বর্তমান নির্বাচন কমিশন যতদিন আছে ততদিন কোনো নির্বাচন সঠিকভাবে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, এমন বিরুদ্ধ পরিবেশেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সব নির্বাচনে অংশ নিচ্ছে। আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে চলে গেছে, জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং এই ভোটাধিকার বঞ্চিত করে তারা তাদের যে লক্ষ্য, মূলত যে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির শাহ আহমেদ শফির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করায় হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোহাম্মদ মঈনুদ্দিন। আহমেদ শফির মৃত্যু নিয়ে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আহমেদ শফির শ্যালক মঈনুদ্দিন বলেন, আদালতে মামলা হওয়ার পর পিবিআই এ ঘটনা তদন্ত করছে, কিন্তু জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা এই মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন হেফাজতের মামুনুল হকের অনুসারীদের বাধার কারণে। আহমেদ শফির ছেলে ইউসুফ মাদানী সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি বলেও জানান তিনি। হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহিও। শিক্ষক ও ছাত্রদের জুনায়েদ বাবুনগরী। আমি যেদিন মামলা করছি ওই দিন রাত্রে বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমাকে হত্যা করবে, আমাকে ফাইলে মারি ফেলাবে, আমাকে ফাইলে জোতা ফিরিয়ে করে মারবে, আমাকে ফাইলে জব করে দেবে, ওই ধরনের অনেক কিছু লিখে গেছে, হুমকি দিয়ে যাচ্ছে। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ইটনায় 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 30 জন। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে ইটনা উপজেলার শান্তিপুর গ্রামে টেম্পুতে ওঠা নিয়ে ঝগড়া হয় 2 শিশুর মধ্যে। ঘটনার পর আমিরগঞ্জ বাজার এলাকায় সালিশে বসে 2 পক্ষ। সেখানে প্রজারকান্দা গ্রামের একজনকে মারধর করে শান্তিপুর গ্রামের লোকজন। ওই ঘটনার পর শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের বাসিন্দারা। এতে ঘটনাস্থলেই প্রজারকান্দা গ্রামের বাদল মিয়া ও শান্তিপুর গ্রামের মিরাজ আলীর মৃত্যু হয়, আর আহত হন কমপক্ষে 30 জন। তাদের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটনা থানা পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের বাসিন্দাদের 2 দলের মধ্যে বিরোধ ছিল আগে থেকেই, তাই শিশুদের ঝগড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এই মাঠে 2 পক্ষে সংঘর্ষ হয়, এখানে 2 পক্ষের 2 জন লোক মারা যায়। লাশের স্রোতাল করে তাদেরকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। যারা ইনজুর্ড ছিল তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে কথা বলতে কিশোরগঞ্জ থেকে যোগ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী। জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, এই ঘটনার পরে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা। এই ঘটনার পরে পুলিশ ওইখানে অবস্থান করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। যদিও এখনো পর্যন্ত মামলা হয়নি, মামলা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। যে 2 জন মারা গিয়েছেন, নিহত হয়েছেন, তাদের
লাশ এখনো মর্গে রয়েছে, ওইখানে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হবে, পোস্টমর্টেম হবে, তারপর দাফন সম্পন্ন হবে। উভয় পক্ষের লোকজন, তারপর হচ্ছে যারা ভিকটিম তাদেরকে নিয়ে তারপর মামলাটা প্রক্রিয়া শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি গ্রামের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল, তো এই ব্যাপারে কোনো তথ্য আপনাদের কাছে ছিল কিনা, আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া যায়নি? আসলে এখানে বাংলাদেশের অন্যান্য ল্যান্ডস্কেপের তুলনায় এই কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের ল্যান্ডস্কেপ একটু ভিন্ন। এখানে প্রত্যেকটা গ্রামই এক একটা দ্বীপের মতো এবং এক একটা গ্রামের অবস্থান অনেক দূরে অবস্থিত। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটাও প্রায় থানা থেকে প্রায় ভেঙে ভেঙে যেতে হলেও 2 ঘন্টার মতো লাগে ওই সব জায়গায় যেতে। আর এখানে একটা বংশীয় বিষয় জড়িত আছে প্রত্যেকটা গ্রামের সাথে। একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের বংশীয় একটা দেন দরবার, মানে এগুলা অনেক বছরের পর বছর এগুলা চলে আসছে। তো এই সংক্রান্ত বিষয়ে এদের মধ্যে এই শীতকালে বিভিন্ন ধরনের জায়গা জমি বা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়ে যায় হঠাৎ করে। তো পুলিশ সবসময় তৎপর থাকে, খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়, যেমন আজকে উপস্থিত হয়েছে, এবং পরিস্থিতির উপর যথেষ্ট নজরদারি অব্যাহত আছে। আপনারা কি মনে করছেন, এই সমস্যা সমাধানে পুলিশই যথেষ্ট নাকি জনপ্রতিনিধি বা অন্য কাউকে এখানে ইনভলভ করা জরুরি? আসলে এই যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তখন পুলিশ ব্যতীত আর কোনো বিকল্প নেই, পুলিশ সেখানে যায়। তবে সার্বিকভাবে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ সবসময়ই জনসচেতনামূলক কাজ করে যাচ্ছে প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা বিটে। যদিও অনেক বিটগুলো অনেক দূরবর্তী স্থানে অবস্থিত, সেক্ষেত্রে আমরা সাধারণত চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় জনপ্রতিনিধি তাদের সাথে নিয়ে সবসময়ই ওই এলাকাগুলোতে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের গোয়েন্দা তথ্য যাতে সঠিকভাবে আসে সেজন্য জনসাধারণের সাথেও পুলিশের নিবিড় যোগাযোগ অব্যাহত আছে। জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গত 7.5 মাসে দেশে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের রেকর্ড গত 24 ঘন্টায়, আর এ সংখ্যা 834 জন। আরও 30 জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7,424 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে এসব তথ্য। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। সারা দেশে 163 ল্যাবে গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 9,912 জনের। নতুন করে আক্রান্ত 824 জন, আর এ সংখ্যা 9 মের পর সর্বনিম্ন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.41 এতে মোট করোনা রোগীর সংখ্যা এখন 5,08,099। গত 24 ঘন্টায় মৃত্যু হওয়া 30 জনের 23 জন পুরুষ আর নারী 7। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46, আর সুস্থ হয়েছেন আরও 1,685 জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা 4,50,488। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা। বিদেশ থেকে আসাদের করোনা পরীক্ষা ও আইসোলেশনেও গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। মৃত্যু কমানোর প্রথম শর্ত হচ্ছে সংক্রমণটা কমাতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা সংক্রমিত হচ্ছে তারা অবশ্যই স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকের সঙ্গে তাদের যোগাযোগটা থাকতে হবে, কারণ তারা পরামর্শ দিবে তাদের ইতিহাস নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ মানুষ কিনা। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা ও পরীক্ষাগারের সংখ্যা বাড়াতে হবে। সব হাসপাতালেই পরীক্ষার সুবিধা রাখা জরুরি বলেও মনে করেন তিনি। হাসপাতালের ব্যবস্থাপনা যেগুলো আছে আগের চাইতে অনেক ভালো হয়েছে, আরো গতিশীল করতে হবে যেন অক্সিজেনের অভাবে কোনো রোগী হাসপাতালে আসার পরে মৃত্যুবরণ না করে। এই সব কিছু মিলিয়ে আমরা হয়তো মৃত্যু হারটা আমরা অনেক কমাতে পারব। সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয় জানিয়ে করোনাকালে সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসিব মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সংস্কার কাজের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে কিভাবে এটির সংস্কার কাজ হবে। এর মধ্যে শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি স্বকীয়তা রক্ষা করে টিএসসির সংস্কার করতে হবে।
1960 সালের শুরুর দিকে কিংবদন্তি গ্রিক স্থপতি কনস্টান্টিন ডোক্সিয়াডেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নকশা করেন, আর 1964 সালে এটি নির্মিত হয়েছিল। এই টিএসসির সাথে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণ আন্দোলনের ইতিহাসের অনেক স্মৃতি জড়িত। শিল্প সংস্কৃতির সূতিকাগার বলা হয় টিএসসিকে। টিএসসি যখন প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩,৮০০, শিক্ষকের সংখ্যা ছিল ২০০। এখন বিশ্ববিদ্যালয়ে ২,০০০-এর বেশি শিক্ষক আর ৪০,০০০-এর বেশি শিক্ষার্থী আছেন, কিন্তু টিএসসি আগের মতোই আছে। এই অবস্থায় টিএসসিকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়। টিএসসিতে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য কক্ষ, ব্যায়ামাগার, ক্যাফেটেরিয়া, শিক্ষক মিলনায়তন, গাড়ি পার্কিংয়ের জন্য ৩ তলা বিশিষ্ট স্থান, অতিথি কক্ষ সহ বেশ কিছু আধুনিক সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে। নতুন অবয়বে টিএসসিতে 3টি মিলনায়তন থাকবে, যেগুলোর একটিতে প্রায় ১,৫০০ ও অন্য দুটির প্রতিটিতে ৩০০ জনের ধারণ ক্ষমতা থাকবে। একটি সুইমিং পুল নির্মাণ করার বিষয়টি আলোচনা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থী সহ সব মহলের মতামত নিয়েই সংস্কার করা হবে। আমরা আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মতামত টিএসসির বিষয়ে আমরা নিব এবং সেই মতামত নিয়ে আমরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে আমাদের মতামতের বিষয়টি জানাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন টিএসসির আধুনিকায়ন প্রয়োজন, কিন্তু কোনোভাবেই যাতে এর স্বকীয়তা নষ্ট না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসির যে ঐতিহ্য সেটা অটুট রেখেই হয়। টিএসসি যাতে বিশ্ববিদ্যালয়ের কোনো অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের বলি না হয়, সেটাই আমাদের কাম্য। এটাকে ভাঙা উচিত হবে না, বিশ্ববিদ্যালয় উচিত এটাকে সংরক্ষণ করা। ছাত্র প্রতিনিধিরাও বলছেন একই কথা। ঐতিহ্য, নান্দনিকতা এবং আধুনিকতার সমন্বয় করে আমাদের একটি নতুন টিএসসি তারা উপহার দেবেন এবং অবশ্যই বর্তমান যে এটির যে স্থাপত্যগত সৌন্দর্য, এটির যে খোলা পরিসর, সেটি অক্ষুণ্ণ রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী কাজটি মূলত করবে গণপূর্ত অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, শুরুতেই জানাবো শিরোনাম। উইন্ডিজ সিরিজ নিয়ে আল আমিনের প্রস্তুতি, পাশে চান মাশরাফিকে, প্রস্তুতি ম্যাচে জোর। বাদল রায়ের নামে ক্রীড়া স্থাপনার পরিকল্পনা, সৎ সংগঠকদের মূল্যায়ন চাইছেন কাদের। উইন্ডিজ সিরিজের আগে অন্যরকম চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। টি-20 কাপে দারুণ পারফরম্যান্সে আবার আলোচনায় মাশরাফি বিন মর্তুজা। নড়াইল এক্সপ্রেসের বোলিং দেখে আশ্বস্ত সতীর্থ আল আমিন হোসেন। এদিকে লঙ্গার ভার্সনের অনভ্যস্ততা কাটাতে গুরুত্বপূর্ণ হবে প্রস্তুতি ম্যাচ, বলছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। চোটের কারণে খেলতে পারেননি শুরুতে। টি-20 কাপের শেষ ভাগে জেমকন খুলনায় যোগ দিয়ে পুরনো বিধ্বংসী রূপে মাশরাফি। চট্টগ্রামের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে দারুণ বোলিং, নড়াইল এক্সপ্রেসেই পাল্টে যায় টুর্নামেন্টের গতিপথ। আগে সে গতি আর নেই, তারপরও বুদ্ধিমত্তা আর বৈচিত্র্যে ব্যবধান করে স্বয়ংক্রিয়ভাবেই আলোচনায় ঢুকে গেছেন মাশরাফি বিন মর্তুজা। উইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে কি সুযোগ পাবেন ম্যাশ? হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ভাবনায় 2023 ওয়ানডে বিশ্বকাপ। সব মিলিয়ে পুরো ব্যাপারটা নির্ভর করছে নির্বাচকদের ওপর। তবে মাঠে খুব কাছ থেকে তার পারফরমেন্স দেখেছেন যারা, সেই পেস অ্যাটাক সতীর্থরা প্রত্যয়ন করছেন ফুরিয়ে যাননি বোলার মাশরাফি। কে দলে থাকবে বা আমিও থাকবো কিনা বা আরেকজন থাকবে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা যারা আছে বা কোচিং স্টাফ আছে, ইনারা ভালো বুঝবেন। তো আমার কাছে সব কিছু মিলে ওনার সাথে খেলছি, উনি একজন খুব ভালো লিডার। একটা ওডিআই টুর্নামেন্ট খেলছি, সেই হিসাবে মাশরাফি অনেকদিন ইনজুর্ড ছিল, সব কিছু মিলে উনি আসছে এবং উনি আসলে ওনার বেস্ট পারফর্মটাই করছে। তবে উনি আমার কাছে মনে হয় ভালো শেপে আছে, যদি হয়তো বা টিমে সিলেক্ট হয়, টিমের জন্য ভালো হবে। সাদা বলে দুটো টুর্নামেন্ট খেলে আত্মবিশ্বাসী ওয়ানডে দলের সদস্যরা। তবে টেস্ট বিশেষজ্ঞদের জন্য কাজটা কঠিন। ওয়েস্ট ইন্ডিজ যেখানে বিরতি শেষে খেলে ফেলেছে 2টি সিরিজ, সেখানে টাইগারদের বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলা হয়নি বললেই চলে। অনভ্যস্ততা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ হবে প্রস্তুতি ম্যাচ, বলছেন ওপেনার সাদমান ইসলাম। একটা ম্যাচ খেলা হয়েছে, যেরকম আমাদের ক্যাম্প যখন স্টার্ট হয়েছিল, শ্রীলঙ্কা সিরিজে হওয়ার কথা ছিল, তারপরে কিছু ম্যাচ খেলছি আমরা, তারপর আর খেলা হয়নি।
আশা করি যে হয়তো বা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে, তো নিজেকে হয়তো বা তখন একটু রেডি করে নিতে পারবো। 10 মাসের বিরতির পর আবার আমন্ত্রণ আন্তর্জাতিক ক্রিকেটের। প্রত্যাবর্তনে কঠিন চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। 10 জানুয়ারি ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। 20 জানুয়ারি প্রথম ওয়ানডে মিরপুরে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 2 ঘরোয়া আসরের পর অবসর পেয়েছেন টাইগার ক্রিকেটাররা। যে যার মতো পরিবারকে সময় দিচ্ছেন। তবে পেসার আবু জায়েদ রাহির প্রেক্ষাপট ভিন্ন। ইনজুরি কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। পুরো ফিট থেকেই মাঠে নামতে পারবেন 4 দিনের প্রস্তুতি ম্যাচে। বঙ্গবন্ধু টি-20 কাপে ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে ক্রিকেটারদের চোট। তবে সময়ের সাথে স্বস্তি ফিরতে শুরু করেছে। মেডিকেল টিমের সবুজ সংকেত পেয়ে রাহি শুরু করেছেন বোলিং অনুশীলন। দীর্ঘ সময় বায়ু বাবলে থেকে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। হাতে পাওয়া অবসর যে যার মতো করে কাটাচ্ছেন। কেউ পরিবারকে সময় দিচ্ছেন, কেউ বা ঘুরতে গেছেন দেশের বাইরে। একান্ত সময়েও রাহির ভাবনায় থাকছে উইন্ডিজ সিরিজ। প্রায় 1 বছর পর টেস্টে নামবে টাইগাররা। প্রস্তুত থাকছেন নিজে, আর অন্যদের তাগিদ দিয়েছেন দলীয় অনুশীলনের অপেক্ষা না করে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাওয়ার। যারাই আমরা টেস্ট প্লেয়ার আছি, আমাদের ভিতরে ভিতরে কিছু প্র্যাকটিস করা উচিত, যেহেতু তখন টেস্ট শুরু হয়ে গেলে বেশি একটা টাইম পাবো না, আর লঙ্গার ভার্সন ক্রিকেটও তেমন একটা নাই। তো আমার কাছে মনে হয় যারা টেস্ট প্লেয়ার আছে ওরা হয়তো বা বোলিংয়ে একটু বেশি সময় বোলিং করা এবং নতুন বলটা একটু বোলিং করা। তো আমার কাছে মনে হয় এইগুলো কাজ নিজের সেলফ কাজগুলো বাড়িয়ে নিতে হবে। টি-20 কাপে 3 আর প্রেসিডেন্টস কাপে রাহির শিকার 4 উইকেট। ঘরোয়ার ফর্ম তার পক্ষে কথা না বললেও টেস্টে টাইগারদের সেরা বোলার রাহি। উইকেট কেমন হবে বলা কঠিন। হোল্ডার হেটমায়াররা যেমন পেস বল ভালো খেলেন, তেমনই পেস অ্যাটাকে তারাই এগিয়ে। ফলে স্পিন উইকেটই প্রত্যাশা থাকবে টাইগার স্কোয়াডের। তাই তো বড় দায়িত্ব নিতে হবে রাহিকে। যে ক্যাম্পটা শুরু হবে ওই ক্যাম্পে আমরা লাল বলে আবার স্টার্ট করব। এছাড়াও আমরা দেখবেন যে না, ক্রিকেট শুরু হওয়ার সাথে সাথে লাল বল দিয়ে ক্রিকেট শুরু করছি। তো আমার কাছে মনে হয় প্লেয়ারদের ম্যাচ ফিটনেস এখন আছে, যেহেতু শুধু রেড বল ক্রিকেটেই একটু মনোযোগ দিতে হবে। স্পিনারদের টপকে পেসাররা লিড দিয়েছেন ওয়ানডে ও টি-20 কাপে। সেই আত্মবিশ্বাস উইন্ডিজের বিপক্ষে কাজে দেবে বিশ্বাস রাহির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলার মান উন্নয়নে দুর্নীতিবাজদের সরিয়ে সৎ ও ত্যাগীদের সুযোগ করে দেওয়ার আহ্বান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সদ্য প্রয়াত ফুটবলার ও সংগঠক বাদল রায়ের স্মরণ সভায় কথা বলেন তিনি। আর কিংবদন্তি এই ফুটবলারকে স্মরণীয় করে রাখতে তার নামে কোনো স্টেডিয়াম বা অন্য কোনো ক্রীড়া স্থাপনার পরিকল্পনার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রয়াত বাদল রায়ের স্মরণ সভা। করোনাকে উপেক্ষা করে হাজির তার সতীর্থরা। সেখানে আছেন দেশসেরা খেলোয়াড় আর সংগঠকরা। তাদের স্মৃতিতে বাদল রায় বরাবরই উজ্জ্বল। ফুটবলার বাদল রায় যেমন ছিলেন সেরা, তেমনি মৃত্যুর আগ পর্যন্ত দেশের ফুটবলকে সমৃদ্ধ করার কাজ করে গেছেন। প্রতিবাদী ও সাদা মনের মানুষ। ফুটবলে অন্তপ্রাণ বাদল রায়ের স্মৃতিচারণে আবেগ আপ্লুত তারই সহযোদ্ধারা। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। খেলোয়াড় হিসাবে যেভাবে তিনি সফল ছিলেন, একজন ক্রীড়া সংগঠক হিসাবেও তিনি কিন্তু সফল ছিলেন, আলোকিত একজন মানুষ ছিলেন। তো এই মানুষটিকে স্মরণীয় বরণীয় করে রাখার উদ্দেশ্যে আমরা ক্রীড়াঙ্গনে কোনো স্টেডিয়াম বা কোনো স্থাপনাকে ওনার নামে আমরা করতে চাই। বাদলের স্বপ্ন বাস্তবায়নের জন্য তার নামে ফাউন্ডেশন করার কথা জানানো হয়েছে পরিবার থেকে। বাবাকে নিয়ে একটা চলচ্চিত্র করব, চলচ্চিত্র নির্মাণ করব, যেখানে বাবার জীবন কাহিনী উঠে আসবে, বাবার স্ট্রাগল, বাবার সুপারস্টার যে লাইফ ছিল তখনকার 80 দশকের। যে বাদলের জন্য এমন কিছু করা উচিত যেটা সবাই সারা জীবন যেন মনে রাখে, প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখে। ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খেলাধুলার মান উন্নয়নে স্বার্থের ঊর্ধ্বে থাকা মানুষগুলো কমে যাচ্ছে দিনকে দিন। সেই আক্ষেপ থেকে তিনি বলেন, বাদলের চলে যাওয়া সেই সংখ্যাটা আরও কমিয়ে দিল। প্রয়াত বাদল রায়ের আত্মা শান্তি কামনা করি। বারবার তার সুন্দর ছবি মুখের সামনে ভেসে ওঠে। এই মানুষটিকে আর দেখতে পাবো না। বাংলাদেশের স্মৃতি বাঁচিয়ে রাখার সংস্কৃতি মজবুত নয়। ক্রীড়াঙ্গনেও একই চেহারা। বাদল রায়কে কতদিন ধরে রাখা যাবে সেটা সময়ই বলে দেবে।
তবে স্মৃতিচারণ অনুষ্ঠানে বলা কথাগুলো সত্য হলে বাদল রায় তার কাজ দিয়েই বেঁচে থাকবে অনেক দিন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বক্সিং ডে টেস্টে দারুণ শুরু ভারতের। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 195 রানে অল আউট করেছে ভারত। বুমরা অশ্বিনের দাপুটে বোলিংয়ে আসে এই সাফল্য। দিন শেষে আগরওয়ালের উইকেট হারিয়ে 36 রান করেছে রাহানের দল। দলীয় মাত্র 38 রানে সাজঘরে ফিরেছে অস্ট্রেলিয়ার 3 ব্যাটসম্যান। 0 রানে জো বার্নসকে ফেরান বুমরা। আরেক ওপেনার ম্যাথু ওয়েড সেট হয়েও টিকতে পারেননি, আউট হয়েছেন অশ্বিনের বলে। এরপর অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে 0 রানে ফেরান অশ্বিন। টপ অর্ডারের 3 জনকে দ্রুত হারিয়ে চাপে পড়ে অজিরা। এরপর লাবুসাইন ও হেডের জুটি রানের চাকা সচল রাখে, তবে বুমরার বলে হেড আউট হলে 86 রানেই ভেঙে যায় এই জুটি। লাবুসাইনও টেকেনি বেশিক্ষণ, সাজঘরে ফেরেন 48 করে। 134 রানে 5 উইকেট হারানোর পর হাল ধরতে পারেনি অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডার। অধিনায়ক টিম পেইনও দ্রুত আউট হলে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং অর্ডার। 200 রানের আগে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে বুমরা নেন 4 উইকেট, অশ্বিনের শিকার 3টি। এই ছিল খেলার খবরে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। চলে গেলেন কোথাও কেউ নেই নাটকের বদি ভাই খ্যাত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। দীর্ঘদিনের লড়াই শেষে হার মানলেন ক্যান্সারের কাছে। সকালে এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। বিকেলে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়। আবহাওয়া অফিস বলছে চলমান মৃদু শৈত্যপ্রবাহ 2-1 দিন থাকবে, এরপর তার রূপ নেবে মাঝারি শৈত্যপ্রবাহে। তাপমাত্রা নেমে যাবে 6 ডিগ্রিতে। এদিকে শীত ও কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। দিনে তাপমাত্রা বাড়লেও দুপুরের পর থেকে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। তাই দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নগর উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে 2-1 দিন, তারপর শুরু হবে মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তর পশ্চিমাঞ্চলের পাশাপাশি তা ছড়িয়ে পড়তে পারে মধ্যাঞ্চলেও। তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমান যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এটি আগামী 2-3 দিন অব্যাহত থাকবে এবং এ সময় তাপমাত্রা আরও কমবে এবং সেটা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী লঘুচাপ। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলা সহ আবহাওয়া শুকনো থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী এলাকায় দেখা যেতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8 ডিগ্রি। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। এছাড়া চুয়াডাঙ্গায় ছিল 8.5 ও ডিমলায় ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীত কুয়াশার কারণে কাজে বের হতে না পারায় আয় কমে গেছে দিনমজুরদের। হাসপাতালে বেড়ে উঠেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া প্রচণ্ড কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021 সালের মধ্যে দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS প্রযুক্তি। এতে বৈরী আবহাওয়াতেও উড়োজাহাজ ল্যান্ডিং সম্ভব হবে বলে জানিয়েছেন বিমান সচিব। এদিকে ILS প্রযুক্তি না থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রী ভোগান্তিও বাড়ছে। দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দর, এই 3 জায়গা ছাড়া আর কোনো বিমানবন্দরে নেই বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ ওঠানামার প্রযুক্তি ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। খারাপ আবহাওয়া বা ঘন কুয়াশায় পাইলট খালি চোখে রানওয়ে দেখতে না পেলেই নিরাপদ অবতরণে ব্যবহার করা হয় ILS প্রযুক্তি। এতে বেতার তরঙ্গের মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় রানওয়ে। দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে যে ILS প্রযুক্তি আছে এর দৃষ্টিসীমা 600 মিটার।
অথচ শীতে ঘন কুয়াশায় এই দৃষ্টিসীমা নেমে যায় 50 থেকে 0 মিটারে। এতে উড়োজাহাজ ওঠানামা ব্যাহতের পাশাপাশি আর্থিক ক্ষতিতে পড়ছে এয়ারলাইন্স। এ সংকট কাটিয়ে উঠতে এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম দিচ্ছেন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের সবশেষ ভার্সন এনে তার সঙ্গে অ্যাপ্রোচ লাইটিং সিস্টেম যুক্ত করার পরামর্শ। বলছেন এতে যে কোনো পরিস্থিতিতে উড়োজাহাজ ওঠানামা সম্ভব হবে। আইএলএস ক্যাটাগরি 3 এবং অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমটাকে উন্নয়ন করা উচিত এবং অন্যান্য সমস্ত এয়ারপোর্টে আইএলএস অবশ্যই ক্যাটাগরি 1 না হোক, অন্যগুলো না হোক, ক্যাটাগরি 1 যেন স্থাপন করা হয়। বিমান সচিবও জানিয়েছেন আন্তর্জাতিক সহ দেশের সব বিমানবন্দরই উন্নত প্রযুক্তির আইএলএস সিস্টেম চালু হবে, আর এই কাজ শেষ হবে 2021 সালের মধ্যে। আমরা যে থালাথের কাছে যে রাডার নিচ্ছি, এখানে ঢাকা এয়ারপোর্টের জন্য আইএলএসটা ধরা আছে। মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন শুধুমাত্র ইন্টারন্যাশনাল নয়, বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টে যেন এই সিস্টেমটা থাকে। আমরা আশা করছি যে 2021 সালের ভিতরে এগুলো সম্পন্ন হয়ে যাবে। আর এই প্রযুক্তি সুবিধা দেশে আনতে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব স্থাপন হয়ে গেলে দেশের সব বিমানবন্দরই 24 ঘন্টায় উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা অর্জন করবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে আর বিশ্বে 20তম। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ে জানা গেছে দেশের এই সাফল্যের চিত্র। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবের মতো দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, দক্ষ করোনা ব্যবস্থাপনার কারণে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে 4 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বের 53টি দেশের সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে মহামারীর মোকাবিলার সক্ষমতা নিয়ে 10টি সূচকের উপর র্যাঙ্কিং শুরু করে ব্লুমবার্গ। তালিকায় করোনার সার্বিক প্রভাব মোকাবিলার সক্ষমতা বিবেচনায় বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 20তম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে। নভেম্বরে 24তম স্থানে থাকলেও চমৎকার দক্ষতা দেখিয়ে 1 মাসের ব্যবধানে 4 ধাপ উন্নীত করেছে বাংলাদেশ। ব্লুমবার্গে প্রকাশিত জরিপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 59.2 স্কোর নিয়ে শীর্ষে বাংলাদেশ। মহামারীর সূচকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও টিকা প্রাপ্তির সম্ভাবনার সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক অবস্থান হিসেবে আমরা মনে করি। ঝুঁকির মধ্য থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কারণে আমাদের জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থান এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি, এবং এই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়কালেও সেটির খুব যে বড় ব্যত্যয় হয়েছে সেটি বলা যাবে না। ব্লুমবার্গের তথ্য বলছে জীবনযাত্রার মান নির্ণয় সূচকগুলোর মধ্যে জিডিপি আর যোগাযোগ ব্যবস্থার গতির দিক থেকে অনেক এগিয়েছে বাংলাদেশ। তবে এখনও পিছিয়ে রয়েছে জনজীবনে লকডাউনের প্রভাব আর স্বাস্থ্যসেবার মানের দিক থেকে। ব্লুমবার্গ বলছে, বিপুল জনসংখ্যার বাংলাদেশে মাত্র 5% মানুষ করোনা ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে বিশ্বে 29তম নম্বর অবস্থান পাকিস্তানের। তাদের স্কোর 54.8 আর 50.6 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে 39 নম্বরে। যদিও ভ্যাকসিন প্রাপ্তির দিক থেকে ভারত পাকিস্তান দুদেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে, আর করোনা মোকাবেলায় তাক লাগানো সাফল্য দেখিয়ে 1 নম্বরে আছে নিউজিল্যান্ড। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ আফ্রিকার পর এবার ফ্রান্স ও জাপানে মিলেছে করোনার নতুন ধরনের ভাইরাস। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বিশ্বে করোনার মোট আক্রান্তের সংখ্যা 8 কোটি 2 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে নতুন সংক্রমিত হয়েছে 4,72,000-এর বেশি। 24 ঘন্টায় 8,000-এর বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 17,59,000। যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশের পর এবার ফ্রান্সে সন্ধান মিলেছে করোনার নতুন রূপের। সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করে আসা এক ফরাসি নাগরিকের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। নতুন ভাইরাসের খবরে অনেকটা নড়েচড়ে বসেছে ফরাসি সরকার। জাপানেও মিলেছে নতুন ধরনের এই ভাইরাস। যুক্তরাজ্য থেকে দেশে ফেরা 5 জনের নমুনা পরীক্ষা করে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের বয়স 10 থেকে 60 বছরের মধ্যে।
যুক্তরাজ্যে নতুন ভাইরাস শনাক্তের পর বেড়েছে শনাক্ত ও মৃত্যু। দেশটিতে 570 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত প্রাণ গেছে 70,000-এর বেশি মানুষের। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 33,000 রোগী। বিশেষ ধরনের ভাইরাস পাওয়ার পর থেকেই কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এছাড়াও নতুন এই ভাইরাস রুখতে বক্সিং ডেতেই নতুন করে লকডাউন জারি হয়েছে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে। যুক্তরাষ্ট্রে আগের দিনের তুলনায় অর্ধেকেরও কম মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। দেশটিতে প্রাণ গেছে 1200-এর বেশি মানুষের। এ নিয়ে মৃতের সংখ্যা 3,38,000 ছাড়ালো। নতুন 1 লাখ রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 1,92,00,000। এদিকে যুক্তরাজ্য থেকে প্রবেশ করা সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে মার্কিন প্রশাসন। ভারতে একদিনে 250-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন আরও 22,000 রোগী নিয়ে ভারতের মোট আক্রান্তের সংখ্যা 1,01,00,000 ছাড়িয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন ধরনের করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। ভ্যাকসিনের কার্যকারিতা নির্ধারণে নতুন করে আরও পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে তারা। এদিকে সৌদি আরবের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের করোনার টিকা নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সর্বপ্রথম তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা মহামারী ঠেকাতে 8 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে যুক্তরাজ্য। তাদের পথ ধরে আরও বেশ কয়েকটি দেশেও শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। যদিও সেপ্টেম্বর থেকেই তাদের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন প্রয়োগ শুরু করে রাশিয়া। চলতি সপ্তাহে টিকা কার্যক্রম শুরু হয়েছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশেও। ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার দেশটির সৌদি প্রেস এজেন্সি জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন সৌদি যুবরাজ। গত সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত 5 লাখের বেশি মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে। আগামী বছরের শেষ নাগাদ দেশটির 70% জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। জানুয়ারিতে ভারতে করোনার টিকাদান শুরুর সম্ভাবনা রয়েছে। তার আগে 4 প্রান্তের 4টি রাজ্যকে টিকাকরণ পর্বের মহড়ার জন্য বেছে নিয়েছে দেশটির সরকার। পাঞ্জাব, গুজরাট, আসাম ও অন্ধ্রপ্রদেশের 2টি করে জেলায় আগামী 28 ও 29 ডিসেম্বর চলবে এই মহড়া। টিকাদান কর্মসূচির প্রস্তুতি কতটা, মূলত সেটা দেখাই এর লক্ষ্য। টিকা মজুতের কোল্ড স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা নিয়ে যাওয়া, স্বাস্থ্যকর্মী ও টিকার গ্রহীতাদের টিকাকরণ কেন্দ্রে পৌঁছানো, সেখানে সংক্রমণের সম্ভাবনা এড়িয়ে টিকা দেওয়া শেষের পরে বৈঠক করা, সবকিছুরই মহড়া হবে। এমনকি টিকাকরণ চলাকালীন কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে মক ড্রিল হবে তারও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ক্যান্সারে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। করোনা শনাক্ত হওয়ার পর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বিকেলে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হয় বনানী কবরস্থানে। আব্দুল কাদেরের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটক দিয়ে অভিনয় জগতে পথ চলা আব্দুল কাদেরের। তবে ব্যাপক পরিচিতি পান হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে বধূ চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে। বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাটক 3 মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন আব্দুল কাদের। ছিলেন নাট্যদল থিয়েটারের সদস্য। নাট্যদলটির হয়ে অভিনয় করেছেন 1000-এরও বেশি প্রদর্শনীতে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পীও ছিলেন তিনি। চলতি মাসের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল কাদের। চিকিৎসার জন্য নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। পরে ধরা পড়ে ক্যান্সার। ঢাকায় এনে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এর মধ্যে 21 ডিসেম্বর ধরা পড়ে করোনা। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমি বাংলাদেশে যেতে চাই, সবার সাথে অন্তত একবার দেখা করতে চাই, এটাই ওনার শেষ ইচ্ছা ছিল। দেশবাসীর কাছে আমাদের চাওয়া, ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আব্দুল কাদেরের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। যেখানেই থাকতো আসর জমিয়ে রাখত, আর এত মেধাবী যে নাটকে সে অভিনয় করত, পুরো নাটকটা তার মুখস্থ থাকতো। আব্দুল্লাহ আল মামুনের বেশ বড় বড় কীর্তি, তারও খুব প্রিয় শিল্পী ছিল কাদের। মঞ্চে তার অভিনয় শুধু অ্যাক্টিং নয়, রিঅ্যাক্টিং এত পাওয়ারফুল, মানুষ হিসাবে অসাধারণ। বিকেলে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা জানানো হয় আব্দুল কাদেরকে। আর আজকে হারাইলাম
আমি 2 দশক ধরে যার সাথে কাজ করতেছি, যাকে মামা ডাকতেছি সেই মামা। একদিকে যেমন অভিনেতা হিসেবে, অন্যদিকে সংগঠক হিসেবে থিয়েটারে অপরিহার্য হয়ে উঠেছিল। বাদ মাগরিব জানাজার পর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় আব্দুল কাদেরকে। মৃত্যুকালে আব্দুল কাদেরের বয়স হয়েছিল 69 বছর। 1951 সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে জন্ম হয় তার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।